রাত 11:20। একা একা রাস্তায় হাঁটছি। উদ্দেশ্য বাস স্ট্যান্ড। চলে যাবো এই শহর ছেড়ে। কারণ আজকে আমাকে নিজে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। আমার আপন বাবা মা বোন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ভাবতে অবাক লাগছে, আজকে নিজের পরিবারই বাসা থেকে বের করে দিয়েছে। কি দোষ ছিল আমার যে বাসা থেকে বের করে দিল? কোনো এক অজানা কারণে হয়তো আমাকে বাসা থেকে বের করে দিল। আমি নাহিদ হাসান নীল। বাবা মা আর আমার ছোট বোন আর বউকে নিয়ে আমার পরিবার, কিন্তু বর্তমানে আমার কোনো পরিবার নেই। তার কারণ হলো তারা আমাকে পরিবার ও বাসা দুটো থেকে বের করে দিয়েছে। আমাকে বাসা থেকে বের করে দেওয়াতে আমার বাবা মার কোনো হাত নেই, কারণ আজ প্রায় 1 বছর ধরে আমাকে শুধুমাত্র একটি মানুষের জন্য অনেক অপমান অবহেলা সহ্য করতে হয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে বাস স্ট্যান্ডে চলে আসলাম। এখন রাত 11:30। যাব কোনো এক অজানা শহরে। টিকিট কেটে বাসে চড়ে বসলাম। কোথায় যাবে এই বাস নিজেও জানি না। বাস ছেড়ে দিয়েছে। ভাবতে লাগলাম আমার সাথে কেন এমন হলো। সবথেকে বড় কথা হলো আমার পরিবারের সকল মানুষ কিভাবে আমার বউয়ের পক্ষে নিল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ঘুম ভাঙার পর নিজেকে আবিষ্কার করলাম বাসের মধ্যে। অন্যদিকে তাকে দেখি ভোর 5টা বাজে। বাস থামলো। সবার নামা দেখে আমি বাস থেকে নেমে পড়লাম। বাইরে একটা ব্যানারে দেখতে পেলাম আমি এখন যান্ত্রিক শহর ঢাকাতে আছি। বসে আছি একটা চায়ের দোকানে। পকেটের দিকে তাকিয়ে দেখি পকেটের মতো 78 টাকা আছে। ঢাকা শহরে থাকতে গেলে টাকার প্রয়োজন বেশি। তাই একটা চা ও একটা রুটি খেয়ে চলে আসলাম একটা ফাঁকা মাঠে। শুয়ে আছি ঘাসের উপরে। কি করব, কোথায় থাকবো, কি খাবো, এসব চিন্তা মাথায় ঘুরছে। কিছুক্ষণ শুয়ে থেকে রাস্তা দিয়ে হাঁটছি। কাছে আছে 58 টাকা। পকেট থেকে ফোনটা বের করে সিমটা খুলে পকেটে রাখলাম। তারপর একটা মোবাইলের দোকানে ঢুকে আমার সাথে ফোনটা বেচে দিলাম। 4,500 টাকায় বেচে দিলাম 21,000 টাকার ফোন। আজ 2 দিন হলো ঢাকা শহরে আসলাম। এই দুরাত রাস্তার পাশে ফুটপাতে কাটিয়েছি। কাছে আছে 4,000 টাকা। এখানে একজন দোকানদারের সাথে কথা বলে একটা বাসা নিলাম। একা থাকার জন্য বাসাটা যথেষ্ট বড়। অ্যাডভান্স দিয়ে মাত্র 1500 টাকা আছে। বিকেলে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনলাম। রাতে বাজার থেকে আনা খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালবেলা নিজে রান্না করলাম। আসলে আমি যখন ইন্টারে মেসে ছিলাম তখন রান্না করা শিখে গেছি। খাবার খেয়ে বসে বসে ভাবতে লাগলাম, কাছে যা টাকা ছিল সব শেষ হতে চলল। এখন কি করব? অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে চাকরি করব। যেই ভাবা সেই কাজ। তাই সেদিন বিকেলে থাকা 1500 টাকার 1000 টাকা দিয়ে একটি শার্ট ও একটি প্যান্ট কিনলাম। পরের দিন সকালে উঠে রান্না করে খেয়ে দিয়ে চাকরি খুঁজতে বের হলাম। কিন্তু যেখানে যাই শুধু একটা জিনিস চাই, যা আমার কাছে নেই, সেটা হলো আমার কাগজপাতি। তাই চাকরির জন্য না ঘুরে বাসায় চলে এসে একটু ঘুমালাম। বিকেলে চলে আসলাম সেই দোকানের কাছে। তারপর তার সাথে কথা বলে আমাকে একটা সিএনজি গ্যারেজ থেকে সিএনজি নিয়ে দিল। তারপর আমাকে সেই গ্যারেজে একজন লোক সিএনজি চালায় শিখাই দিল। তারপর চলে আসলাম বাসায়। এসে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। কিন্তু কেমন জানি লাগছে, ঘুমও ধরছে না। হঠাৎ করে বাবা মায়ের কথা মনে পড়ে গেল। খুব জানতে ইচ্ছা করতেছে তারা কেমন আছে। রিয়া কেমন আছে? রিয়া আমার ছোট বোন। রিমি কেমন আছে তাও জানি না। রিমি হলো আমার বউ। এসব ভাবছি আর নিজে বালিশ ভিজে ফেলছি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ছি তা মনে নেই। সকালে উঠে আজ রান্না করলাম না, কারণ বাসায় রান্না করার মতো কিছু নাই। তাই আজকে আর রান্না করলাম না। কাছে আছে মাত্র 20 টাকা। তা দিয়ে বাইরে গিয়ে চায়ের দোকানে বসে 1 কাপ চা আর একটা রুটি খেয়ে চলে গেলাম গ্যারেজে। তারপর সেখান থেকে সিএনজি নিয়ে স্ট্যান্ডে বসে আছি আর ভাবছি, অনার্স পাস করলাম কিন্তু তার কাগজ না থাকার কারণে আর সিএনজি চালাতে হচ্ছে। কি কপাল আমার। তারপর বসে থাকতে থাকতে একটি যাত্রী আসলো। তাকে গন্তব্য দিয়ে আসলাম। ভাড়া দিল 230 টাকা। তারপর আবার সেখানে একটু অপেক্ষা করে আবার একটা যাত্রী নিয়ে আসলাম। ভাড়া দিল 150 টাকা। প্রথম দিনে রোজগার করলাম 980 টাকা। সিএনজিটা গ্যারেজে রেখে 500 টাকা সিএনজি ভাড়া দিলাম। তারপর বাজার করে সোজা বাসায় চলে আসলাম। তারপর রান্না করে রেখে চলে গেলাম গোসল করতে। গোসল করে এসে খেয়ে দিয়ে বাইরে বের হলাম, কারণ এখানে আসছি 1 সপ্তাহ হলো। বাসার আশেপাশে একটু ঘোরাও হয়নি, তাই একটু ঘুরতে বের হলাম। তাছাড়া হাতে কোনো কাজও নেই। তারপর কিছুক্ষণ ঘুরে আসলাম বাসায়। রাতে হালকা কিছু খেয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুমাতে পারলাম না। মনে পড়ে গেল রিমির কথা। রিমির সাথে প্রথম দেখা হয়েছিল আমার ভার্সিটিতে। তখন আমি অনার্স 3য় বর্ষে পড়ি আর রিমি অনার্স 1ম বর্ষে। মনে পড়ে গেল প্রথম দিনের কথা। আমি রাকিব আর রিয়াদ বসে আড্ডা দিচ্ছি। এমন সময় কে বলে উঠল, প্রথম বর্ষের ক্লাসরুমটা কোন দিকে? ওইখানে গিয়ে জিজ্ঞেস করেন। তারপর মেয়েটা চলে গেল আর আমি ভাবতে লাগলাম, কেমন মেয়ে রে বাবা, একটা ধন্যবাদও দিল না। তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসরুমে চলে গেলাম। ক্লাস করে যখন বাইরে আসতে যাব ঠিক তখনই মেয়েটা আসলো। আপনি এত খারাপ কেন? কেন? আমাকে ক্লাসরুম দেখানোর কথা বলে কোথায় পাঠিয়ে দিয়েছিলেন? কোথায় পাঠাইছিলাম? ওখানে। কি হয়েছে? জানেন ওখানে কতগুলো পকেটের ছেলে আমাকে কি বলেছে? কি বলেছে? আমি বলতে পারবো না। তাহলে সরেন, আমার অনেক কাজ আছে। বাই। পাগল ছাগল কোথাকার। কি? আমি পাগল ছাগল? দাঁড়া, তোর আজকে আমি।
আমাকে আর পায়কে আমি কোনো কথা না বলে দৌড় দিয়ে চলে আসলাম। আসলে তখন আমি মেয়েটাকে ঠিক জায়গাতে পাঠাইছিলাম, কিন্তু সে নিজেই না বুঝে তাদের কাছে চলে যায়। আমি যেখানে পাঠাইছিলাম সেখানে অনার্স প্রথম বর্ষের ছেলে মেয়ে বসেছিল, আর তাদের থেকে কিছু দূরে সে বকেটের ছেলেগুলো ছিল। আমি জানি তারা তাকে খারাপ অফার করেছিল। আর আমি যাদের কাছে পাঠাইছিলাম সেখানে আমার বোন রিয়াও ছিল, আর রিয়াও প্রথম বর্ষে পড়ে। তারপর আমি সেই বখাটেদের কাছে গেলাম। আমাকে দেখে সবাই দাঁড়ালো, কারণ হলো আমি এখানকার কলেজ ক্যাম্পাস রাজনীতির সভাপতি। তারপর তাদেরকে বলে দিলাম যে এখানে কোনো মেয়ে যেন এমন না করে। তারপর আমি আর রিয়া বাসায় চলে আসলাম। হঠাৎ করে আজানের শব্দে ঘুম ভেঙে গেল। মনে মনে একটু হাসলাম, কারণ আজকে রিমির সাথে প্রথম দেখা হওয়ার দিনের কথা ভাবতে ভাবতে তার স্বপ্ন দেখলাম। আজান দিয়েছে, তাই উঠে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। তারপর সকালে খাবার রান্না করলাম। রান্না করা শেষে খাবার খেয়ে চলে আসলাম টং দোকানে। তারপর সেখান থেকে চা খেয়ে গ্যারেজে গিয়ে সিএনজিটা নিয়ে বাইরে ভাড়ার জন্য বের হলাম। এভাবে কেটে গেল 13 দিন। ভাবলাম সিএনজি না চালিয়ে একটি চাকরি করব, কিন্তু আমার অনার্স পাশের কাগজপত্রগুলো লাগবে। তাই আজকে একটা ফোন কিনে আমার বন্ধু রাকিবকে ফোন দিলাম। হ্যালো রাকিব। কে আপনি? কিরে ভাই, আমার ভুলে গেলি নাকি? গেছি। তোরে কত ফোন দিছি তুই জানিস? তোর ফোন বন্ধ আসছিল কেন? তুই কেমন আছিস? ভালো, তুই? আর তোর বউ কেমন আছে? আর আজকে ফোনটা কিনলাম। ভালো রে। আগের ফোন কই? নষ্ট হয়েছে। তা তুই আসিস কই? ঢাকাতে আছি। কি করছিস রে ঢাকাতে? সিএনজি চালাই। শালা, এখন তোর মজা করার অভ্যাসটা গেল না। সত্যি বলছে রে। সত্যি? তুই অনার্স পাস করে সিএনজি চালাইতেছিস কেন? আমি সাজে চালাইতেছি। তাহলে চালাস কে? চাকরি করতে পারস না? চাকরির জন্য কাগজপত্র লাগবে। তোর তো কাগজ সহ সব আছে। ওগুলো বাসায় আছে, আমি আনি নাই। ও, তুই এখন একটা কাজ করে দিবি প্লিজ। বল শুধু কি কাজ? আমার বাসা থেকে শুধু আমার কাগজগুলো এনে দিবি। তুই তাহলে আমাদের এইখানে আসবি কেন? কাগজপাতি নিতে। আরে আমার যাওয়া লাগবে না, কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিবি। ওকে। আর আমাদের বাসায় আমার কথা বলে দেখিস কে কে আমাকে মনে রেখেছে। আচ্ছা, তোদের বাসায় কেউ যদি বলে ওর কাগজ নিয়ে কি করবি? কোনো একটা কাজের জন্য মিথ্যা বলে নিয়ে আসবি। ওকে ভাই। আমি যে ঢাকাতে আছি কেউ যাতে না জানে। ওকে, ঠিকানা দে। তারপর ফোনটা রাখলাম, আবার সিএনজি চালাতে মন দিলাম। আজকে বেশিক্ষণ চালাবো না, কারণ মনটা ভালো নেই। 1 ঘন্টা মতো সিএনজি চালিয়ে গ্যারেজ করে বাসায় চলে আসলাম। তারপর রাতের খাবার রান্না করলাম। তারপর গোসল করলাম। গোসল করে খাবার খেয়ে শুয়ে পড়লাম। আজকে শরীরটা বেশি ক্লান্ত লাগছে, তাই সময়মাত্র ঘুম ধরলো। আজকে আর ফজরের সময় ঘুম ভাঙলো না। সকাল 9টা 23-এ ঘুম থেকে উঠলাম। তারপর ফ্রেশ হয়ে খাবার রান্না করলাম। খেয়ে একটু রেস্ট নিয়ে চলে আসলাম মোড়ের টং দোকানে। তারপর চা খেয়ে নিলাম। রাকিবের কাছে ফোন দিলাম। হ্যালো রাকিব। হ্যাঁ বল। কাগজপত্রের কি অবস্থা? ভাই কিভাবে যে বলি তোকে। কি হয়েছে বল তোরে? তোর বউ তোর সব দরকারি কাগজ পাতি পুড়িয়ে ফেলেছে। কি? ভাই, কখন এসব করলো? কাল আমি যখন কাগজগুলো নিতে গেছিলাম তখন। কি হয়েছিল সেটা বল। আমি যখন তোর বাসায় গেলাম তখন। রাকিব যখন আমার বাসায় গিয়েছিল, রাকিব কলিং বেল বাজালো। একটু পর রিয়া এসে দরজা খুলে দিল। আরে রাকিব ভাইয়া যে, কেমন আছেন? আমি ভালো, তোমরা কেমন আছো? ভালো আছি, ভিতরে আসেন। চলো। তারপর বাসার ভিতরে চলে আসলো রাকিব। তখন রিমি আর রিয়া আসলো রাকিবের কাছে। আরে রাকিব ভাই কেমন আছেন? আর ভাবি কেমন আছে? সবাই ভালো আছে। ভাইয়া বিয়ার পর তো আর আমাদের বাসাতে আসলেনই না, আর ভাবিকেও দেখালেন না। ব্যস্ত থাকি একটু, পরে একদিন নিয়ে আসবো নি। তা আজ কি মনে করে আসলেন? একটু দরকারি কাগজপাতি নিয়ে আসলাম। কিসের কাগজপাতি? নীলের অনার্স পাসের কাগজগুলো একটু দরকার ছিল। ও দাঁড়ান, আমি নিয়ে আসছি। আচ্ছা ভাবি। এমন সময় নীলয় ফোন দিল। হ্যাঁ বল। কই রে তুই? একটু বাইরে আসি। ও তাড়াতাড়ি আয়, রাখছি। হ্যালো নীল। আসলে রাকিব নীলয়ের নাম বলেছে। এমন সময় রিমি নীলের নাম শুনতে পায়। রাকিব ভাই আপনাকে নীল পাঠাইছে এই কাগজগুলো দিতে। আরে না, নীলয় ফোন দিছিল। ভাই মিথ্যা বলিয়েন না, আমি আপনাকে এই কাগজগুলো দিব না। আরে ভাবি, নীল আমার কাছে ফোন দেয়নি, নীলয় ফোন দিয়েছিল। আমি কাগজ হাত দিব না। প্লিজ ভাবি, আমাকে কাগজগুলো দিন। আপনি নীলের জন্য কাগজ নিতে আসছেন? ঠিক সে সময় নীলের বাবা মা আসলো আর বলল, কি হয়েছে রে মা? নীল রাকিব ভাইকে দিয়ে ওর কাগজপাতি দিতে পাঠাইছে। সত্যি নাকি রাকিব? না আঙ্কেল।
ভাই আপনিও মিথ্যা বলছেন। কোনো কথা বলছেন না কেন? দেখছেন বাবা, আমি সত্যিটাই বলছি। তাই যদি হয় তাহলে তুই ওর সকল কাগজ পুড়িয়ে ফেল মা। দাঁড়ান বাবা, তাই করছি। প্লিজ আঙ্কেল, এটা করবেন না। রিমি, এটা নীলের লাইফের সব থেকে বড় একটা অংশ। কিন্তু কেউ রাকিবের কথা শুনলো না। তারা কাগজগুলো পুড়িয়ে ফেললো। শেষে রাকিব শুধু একটাই কথাই বলল, আজকে তোমরা যা করলে নীলের সাথে, এটা ঠিক করলে না। এই কাগজটা কতটা দরকারি ছিল তা একদিন জেনে ঠিকই পস্তাবে। রাকিব আর কিছু না বলে চলে আসলো। বর্তমানে কাগজগুলো পুড়িয়ে ফেলতে বাবাই কি রিমিকে বলেছিল? ভাই, আমাকে তুই মাফ করে দে। আমার জন্য তোর লাইফের সব শেষ। আরে এতে তোর কোনো দোষ নাই, ওটা আমার কপালে ছিল তাই পাইনি, বাদ দে। তা তোর বউ কেমন আছে? ভালো রে। আর তোর পরিবার মনে হয় তোকে ছাড়া অনেক ভালো আছে। ও আচ্ছা ভাই, রাখলাম। ওকে ভাই, ভালো থাকিস। ফোন কেটে দিলাম। আর ভাবতে লাগলাম এটা কি হলো। ভাবছিলাম অনার্স পাস করে বিশেষ করে আমি জেলা প্রশাসক হতে চাইছিলাম, কিন্তু রিমি এটা কি করলো? আমার সারা জীবনের সাধনা মাটি করে দিল। কেন এমনটা করলো? আর বাবা, তার কথা কি বলবো? সে তো জানতো আমি অনার্স পাসের পর জেলা প্রশাসকের জবটা করব। তারপরও তিনি এমনটা করলো, আমার স্বপ্ন এভাবে নষ্ট করে দিল। ভাবছিলাম অনার্স পাসের সার্টিফিকেটটা নিয়ে বিসিএসে ভর্তি হব, এখন ঢাকাতে জব করে পড়ালেখা চালিয়ে যাব, তারপর নিজ শহরে জেলা প্রশাসকের জবটা করব, কিন্তু তা আর হলো না। আমার সব আশা আকাঙ্ক্ষা মাটি করে দিল। তারপর আজকে আর সিএনজি নিয়ে গেলাম না। দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে বাসায় এসে ধোয়া ওড়াতে শুরু করলাম। আমি এর আগে কখনো সিগারেট খাইনি। আজকে মনের দুঃখতা এত বেশি বেড়ে গেল যে আর থাকতে পারলাম না, তাই ধোয়া ওড়ানো শুরু করলাম। আর ভাবতে লাগলাম সিটি লাইফের কথা। আজকে দুইবার দেখালো রিমির সাথে, সাথে রিয়াও আছে। একই বয়সে হয়, 2 দিনে বান্ধবী হয়েছে। রিমি সোজা আমার কাছে আসলো। রিমি আমাকে বলতে লাগলো যে, আমি অনেক দুঃখিত কেন? সেই দিন ওই রকম করার জন্য। তো এতে সরি বলার কি আছে? এমনি বললাম আর কি। এমন সময় রিমি রিয়াকে বলল, রিয়া আমাকে সেই দিন ওই ছেলেটা তোদের কাছে পাঠাইছিল, কিন্তু আমি রং জায়গায় গিয়েছিলাম। ও তাই নাকি রে? তা নীল সাহেব, আপনি ক্লাস না করে এখানে কি করছেন? জি আপু, আমি বসে বসে আড্ডা দিচ্ছি। এই, তুই এনাকে চিনিস? হুম, কেমনে চিনিস? সেটা 20 বছর ধরে চিনি। এই হারামজাদাটা আমার বড় ভাই। কি সত্যি বলছিস নাকি মিথ্যা বলছিস? আরে মোটা রিমি, এটা সত্যি, আমার বড় ভাই। দেখ রিয়া, আমি কিন্তু মোটা নই। জানি জানি। আর ভাইয়া, চল বাসায় যাই। আমার যে ক্লাস আছে। ক্লাস না ছাই, বাসায় চল, নাইলে বাসায় কমু যে তুই ক্লাস না করে আড্ডা দিস ভার্সিটিতে আইসা। বেশি পেঁচাল না পেরে বাসায় চল। আর আজ বিকেলে তোদের সাথে দেখা করব। মানে কি, আমি এখন একা একা বাসায় যাব? তোরা একা যাইতে কে বলছে? আমাদের সাথে চল। ডায়রিয়া, ওর বাসা কই? আমাদের বাসা থেকে একটু আগে। বাহ, 2 দিনের এত পরিচয়। রে, এখন তাড়াতাড়ি চল। তারপর বাসা থেকে চলে আসলাম। রিয়াকে বাসায় নামায় দিয়ে রিমিকে তাদের বাসায় নিয়ে গেলাম। যাওয়ার সময় রিমি বলল, আচ্ছা, যে ছেলেগুলো আমাকে টিস করছিল তারা আমাকে আজকে সরি বললো কেন? এমনিতেই বলেছে। ও, তোমার বাসার কত দূর? সামনে মোড়ের পর 2 নম্বর গলি। ও, তারপর রিমিকে বাসায় নামায় দিয়ে আসতেছি, এমন সময় রাকিবের ফোন। রাকিব বল। দোস্ত, মুনিয়ার সাথে আবার ঝগড়া লাগছে। কি নিয়ে আর কখন? সকালে ঝগড়া লাগছে, আর আমি যেই সিগারেট খাই ওটা ওই কেমনে জানি জানতে পারছে, তাই নিয়ে ঝগড়া লাগাইছে। তো আমরা এখন কি করব? আরে তুই কি করবি মানে? বল, আমি কি করব? তুই একটু ওরে বোঝাই বল যে আমি আর সিগারেট খাবো না। এটা তো তুইও বলতে পারোস। আজ ভার্সিটিতে আসে নাই, আর ফোনও বন্ধ। আচ্ছা, বলবো নি। তারপর ফোন কেটে দিলাম। আসলে মুনিয়া হচ্ছে রাকিবের জিএফ, আর মুনিয়া আমার সব কথায় রাখে। আমাদের বাসা থেকে কিছুটা দূরে মুনিয়াদের বাসা। রাকিব আর মুনিয়া রিলেশনে প্রায় 3 বছরের। মুনিয়া পরে অনার্স 2য় বর্ষে, আর রাকিব পরে 4র্থ বর্ষে। তারপর আমি চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মুনিয়াদের বাসায় চলে গেলাম। মুনিয়া আমাকে দেখে বলল, নীল ভাইয়া যে, হুম ভেতরে আসেন। না, আজকে আর যাবো না, তুমি নিচে আসো। ওকে, আসতেছি। কেমন আছো? ভালো নাই, আপনি? আর ভালো থাকা, তোমরা যা শুরু করেছো। আমি আবার কি করলাম? রাকিবের সাথে তোমার কি হয়েছে আমি সব জানি। আর রাকিব বলেছে যে সে আর সিগারেট খাবে না। তুমি এখন তার সাথে কথা বলবা? ভাইয়া, আপনি বলেন। আর ওর সাথে এত তাড়াতাড়ি কথা বললাম, না হলে এবার ওরে অনেক শাস্তি দিতাম। যা হবার হয়েছে ভুলে যাও।
ওকে, বাট এটাই লাস্ট বার কিন্তু। ওকে, আজ আমি আসি আপু। ভেতরে আসেন, চা খেয়ে যান। আরে আজ না, পর একদিন আসবনি। তারপর মুনিয়াদের বাসা থেকে সোজা আড্ডা দেওয়ার স্থানে চলে গেলাম। আমাকে আসতে থেকে রাকিব বলল, কে তোর আসতে এত দেরি হলো কেন? শালা তোর জন্য এত দেরি হলো। আমি আবার তোরে কি করলাম যে আমার জন্য দেরি হলো? আরে শালা রে, তোরে আর কি কমু, তোর বাপের বিয়ের বাড়িতে গেছিলাম। তোরা কি কোস না কোস, আমার তো কিছুই বুঝতে পারতেছি না। আরে রাকিবের জিএফের বাসায় গিয়েছিলাম। ভাই একটু বুঝাই কো। আরে ভাই, রাকিব আর জিএফের ঝগড়া লাগছিল, তাই শালায় আমারে ওদের ব্যাপারটা ঠিক করে দিতে বললো। আর এখন শালায় আমারে কয় আমি নাকি দেরি করে আসলাম। আগে বলবি না তুই মনিয়ার বাসায় গেছিলি? তো সব সমস্যার সমাধান কইরা আসলি তো নাকি? ভাই। তো রাকিব ভাইয়া এখন আপনার সব ঠিক হয়ে যাবে তাই না? আরে দেখ, এখন এই শালার কাছে ফোন আসবে। যদি 5 মিনিটের মধ্যে ফোন আসে তাহলে তোদের সবাইকে ট্রিট দিব। তাই নাকি? সত্যি বলতে আসছিস তো? হুম। ওকে, তবে একটা শর্ত আছে। বল কি শর্ত আবার? ফোন পিক করার আগে ট্রিটের অর্ডার দিবি। আচ্ছা, আর ফোন না আসলে তুই ট্রিট দিবি। ওকে। তারপর মুনিয়ার কাছে মেসেজ দিলাম, তুমি তাতে রাকিবের কাছে ফোন করো, নাহলে রাকিব বিষ খাবে। আর তুমি তো জানো রাকিব তোমার জন্য সব করতে পারে। তার 3 মিনিটের মধ্যে রাকিবের ফোনে ফোন আসলো, তা আবার মুনিয়ার নাম্বার থেকে। তারপর রাকিব সবার জন্য খাবার অর্ডার দিয়ে ফোন ধরলো। হ্যালো। এই তুমি কি পাগলামো শুরু করছো? হ্যাঁ, আমি আবার কি করলাম? যা করার তা তো তুমি করছো। কি? আমি আবার কি করলাম? তুমি তো আগের ঝগড়া শুরু করছো। হ্যাঁ করছি তো। তুমি কেন সিগারেট খাও? আর খাবো না। ঠিক আছে। আর তুমি বিষ খাবা কেন? তোমার কি কিছু হলে আমি বাঁচবো না তো। কি? আমি বিষ খাবো? তোমাকে এই কথা বললো? একটু আগেই না নীল ভাইয়া মেসেজ দিয়ে বললো। কি? হুম। আমার সব টাকা শেষ, মাটি হয়ে গেল গো। কেন, কি হলো আবার? কিছু না, পরে তোমার কাছে ফোন দিচ্ছি। ওকে। তারপর রাকিব ফোনটা রেখে আমাকে বলল, আমার বিষ কই রে নীল? আরে ধুর, তুই আর বিষ বিষ আবার কই থেকে আসলো? তুই নাকি মুনিয়াকে বলেছিস যে আমি বিষ খাবো, মুনিয়া যদি আমার সাথে কথা না বলে? আরে ভাই, ট্রিটটা পাওয়ার জন্যই তো মেসেজ দিলাম। তাই নাকি? হ্যাঁ রে বন্ধু। তাহলে এবার বিলটা তুই দে। তাই নাকি? হুম। অর্ডার কে দিছে? আমি। ও, তাহলে চুপ থাক। তারপর যখন যে যার মতো চলে আসতে যাব, এমন সময় রাকিব বলল, কি রে নীল, বিল দে। তুই দে। পারবো না। তুই অর্ডার দিয়েছিস, তুই দিবি। পারবো না বিল দিতে, তুই দে। মামা যে অর্ডার দিছে তার কাছ থেকে বিল নেন। আমি গেলাম। তারপর আমি চলে আসলাম বাসার দিকে। আর আমি জানি রাকিব বিল দিয়ে বাসায় চলে যাবে। আমি বাসায় চলে আসলাম। বাসায় রাকিব সহ বাকি সবাই তার নিজ বাসায় চলে গেল। বাসায় গিয়ে আমি রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। তারপর একটুখানি পরে শুয়ে পড়লাম। সকালে রিয়াটাকে ঘুম ভাঙলো। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। সকালে খাবার খেয়ে আমি আর রিয়া চলে আসলাম ভার্সিটি। আমি আর রিয়া যখন ভার্সিটি গেট দিয়ে ঢুকতে যাব, এমন সময় রিমি বলে উঠলো, কি রে রিয়া, কেমন আছিস? ভালো রে। আপনি কেমন আছেন নীল সাহেব? জি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। ভালো। আচ্ছা রিয়া, তুই থাক, আমি গেলাম। ওকে যা, কিন্তু যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যাস। ওকে, নিয়ে যাবনি। চলে আসলাম ওদের কাছ থেকে। রিমি মেয়েটা আসলে অনেক সুন্দর। চোখগুলো ঠিক বিড়ালের মতো। গায়ের রং পুরাই দুধের আলতা। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। যে কাউকে সৌন্দর্য দিয়ে মুগ্ধ করার মতো মায়া আছে তার কাছে। আর আমাকে পাগল করার জন্য শুধু তার হাসিটাই প্রয়োজন। কারণ সে আসলে তার গালে টোল পরে, মন চায় তার ওই গালের টোলে নিজেকে হারিয়ে ফেলি। কিন্তু আফসোস, তার পারবো না। কারণ হলো আমি সেই টোল থেকে অনেক বড়। আমার রিমিকে খুব ভালো লাগে সে প্রথম দিন থেকেই। আজকে 3 দিন হলো রিমির সাথে আমার পরিচয়। রিয়ার সাথেও ওই 3 দিনের পরিচয়। কিন্তু তাদের দেখলে বোঝা যায় না যে তারা মাত্র 3 দিন হলো পরিচিত হয়েছে। এসব ভাবতে ভাবতে চলে আসলাম বন্ধুদের কাছে। তারপর আড্ডা দিতে শুরু করলাম। তারপর বল, তোরা কেমন আছিস? ভাই তুই কথাই বলিস না। আরে বেটা, ভালো আছি সবাই, শুধু রাকিব বাদে। তুই কেমন আছিস? আরে শালা, আমি তো ভালো থাকি সবসময়। আর আকিব, তোর কি হয়েছে? তুই কালকে আমার ফান্দে ফালাইয়া 1060 টাকা উধাও করলি কেন? আরে ভাই, আমি কি সাহায্যে তোর আর মুনিয়া সেটিং করেছি নাকি? এই খাওয়াটার জন্যই তো করেছি, তাই না? আচ্ছা এসব বাদ দিয়ে এখন বল যে রিয়ার সাথে মেয়েটা কে? ওটা তোদের ভাবি। আর ইয়ার বান্ধবী। ভাবি মানে? বুঝলাম না রে। আরে ভাই, ওইটা আমার হবু বউ। আর আমার বউ মানে তোদের ভাবি।
আরে বাহ, ভালো তো। তোর বিয়ার ঠিক করা আছে আর আমাদের বলিস নাই? আরে বেটা, ওই মাইয়া নিজেও যায় না যে আমি ওর হবু স্বামী। আরে ভাই নীল, ফাজলামি বাদ দিয়ে ক না, ওটাকে। আরে ওটা রিয়ার ফ্রেন্ড। ভাই নীল, তোর সাথে কিন্তু সেই মানাবে। ভাই, তোরা যখন বলছিস মানাবেই তো। মেয়েটার নাম তো বললি না? রিমি। তারপর আর কিছু আড্ডা দিয়ে চলে আসলাম ক্লাস করতে। ক্লাস করে যে যার মতো বাসায় চলে যাব, এমন সময় মনে পড়লো রিয়ার কথা। রিয়া তাকে সাথে করে বাসা নিয়ে যাইতে বলছে। চলে আসলাম গেটের সামনে, এমন সময় আননোন নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো, কে বলছেন? আমি রিয়া, কই তুই? আমি গেটের সামনে তোর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছি। 2 মিনিট দাঁড়া। ফোনটা কেটে গেল আর আমি বসে থাকলাম বাইকের ওপর। এমন সময় রিয়া আসলো। কি রে? তোর আসতে এত সময় লাগে? আরে তোর ডিপার্টমেন্টের কাছে থেকে আসতে সময় লাগলো। আমার ডিপার্টমেন্টে কেন? আরে তোর জন্যই গেছিলাম। ও, এখন চল। দাঁড়া, রিমি আসুক। কেন? রিমি আমাদের সাথে যাবে তাই। ও, তারপর রিমি চলে আসলো। আমি তাদের নিয়ে বাসায় চলে আসলাম। রিয়াকে বাসায় নামিয়ে দিয়ে রিমিকে নিয়ে রিমি বাসা দিকে চলতে লাগলাম। রিমিকে বাসায় দিয়ে যাওয়ার সময় রিমি বলে উঠলো, আচ্ছা, আপনি কি সব সময় এমন চুপচাপ থাকেন? না, আমাকে দেখে কি তাই মনে হয়? সেরকমই। প্রথম দিনের কথা মনে নাই? তাই বলেন আমি কেমন? আমি এত সহজে কোনো কিছু ভুলি না। তাহলে কেন এই কথা বললেন? এমনি কোনো কথা বলছিলেন না তো, তাই বললাম। ও আচ্ছা, আমি কি আপনার বড়? না, কোনো দিক দিয়ে বড় হবেন না। তাহলে আমাকে আপনি আপনি করে বলেন কেন? এমনি বলি। আজকে থেকে আমাকে আর আপনি বলবেন না। কেন? আমি আপনার ছোট, তাই। ওকে। তারপর আমি রিমিকে বাসায় পৌঁছে দিয়ে আসলাম। বাসায় এসে গোসল করে দুপুরে খাবার খেয়ে একটু ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে আড্ডা দিতে গেলাম। আড্ডা দিয়ে বাসায় এসে পড়াশোনা করে খাওয়া দাওয়া করে ঘুম দিলাম। প্রতিদিন কলেজে যাওয়া, রিয়া রিমিকে বাসায় নিয়ে আসা, আড্ডা দেওয়া ইত্যাদির মধ্যে দিয়ে দিনকাল ভালোই চলছে। যত দিন যাচ্ছে তত রিমির প্রতি দুর্বল হয়ে পড়েছে। এখন প্রায় সবসময় রিমির কথা মনে পড়ে। রিমি মনে হয় আমাকে ভালোবাসে, না হলে প্রতিদিন আমার সাথে বাইকে করে বাসা যায় কেন? কলেজে বসে বসে এসব কথা চিন্তা করছি। এমন সময় রিমি এসে বলল, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভালো। আচ্ছা, রিয়া কই? রিয়া তো আজ গিয়ে কলেজে আসে নাই। কেন? মা বাবা রিয়া আন্টির বাসায় গেছে। ও, তা আসবে কবে? বিকেলের দিকে আসবে। ও হুম। আচ্ছা, আমি এখন যাই, ক্লাস আছে। ওকে। কলেজ ছুটি হয়ে গেছে। আমি গেটের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর রিমি আসলো আর আমাকে বলল, আজকে তো রিয়া নাই, তাহলে দাঁড়িয়ে আছেন কেন? ও সরি, আমার মনে ছিল না। আচ্ছা যাই। আচ্ছা, যান। তারপর রিমি থেকে একটু দূরে গিয়ে আড়ালে দাঁড়িয়ে পড়লাম। এদিকে রিমি একা একা বলতেছে, শালা নীলের বাচ্চা, একটা খারাপের হাড্ডি। তোর বুন্নাই তো কি হয়েছে? আমারে নিয়ে গেলে কি হতো? ভাবছিলাম আজকে তোরে কমো যে আমি তোরে ভালোবাসি, আর শালাই আমার এক কথাটাই উধাও হইয়া গেল। একা একা দাঁড়িয়ে থেকে এসব কথা বলতেছে। এমন সময় আমাকে বকা দিচ্ছেন কেন? কে? আমি। আপনি? আপনি না চলে গেলেন? না যাইনি, আড়াল থেকে তোমার কথা শুনেছিলাম। ও, তা আমার কথা কি শুনছেন? যা বলতেছো তাই। আসলে থাক, আর কিছু বলতে হবে না, বাইকে ওঠো। হুম। তারপর আমি আর রিমি যখন কলেজ থেকে বাসা আসতেছিলাম, তখন আমার বাসা থেকে রিমি বাসার দিকে যাই। এমন সময় দেখি বাবা মা আর রিয়া বাসায় আসতেছে, আর তারা আমাকে আর রিমিকে দেখে নেয়। আমিও তাদের দেখে একটু জোরে বাইক চালাতে শুরু করি। মাত্র এমন সময় রিমি আমাকে কন্ট্রোল করতে না পেরে আমাকে জড়িয়ে ধরলো। এটাও আমার বাবা মা আর রিয়া দেখে ফেলেছে। আমার চোখের সাথে বাবার চোখ সরাসরি হওয়াতে আমি তাড়াতাড়ি রিমিকে নিয়ে রিমিদের বাসা নামিয়ে চলে আসলাম। রিমিকে তার বাসা নামিয়ে দিয়ে আসার সময় বলল, এত জোরে বাইক চালালেন কেন? না মানে? থাক, আর বলতে হবে না, আমি বুঝতে পারছি। কি বুঝছো? যা বুঝছি তাই। ওকে, ভালো, বাই, চলে গেলাম। বাসায় আসেন, কফি বা চা খেয়ে যান। আমার বাসায় বাবা ঝাড়ু নিয়ে বসে আছে, কফি খাওয়াবে বলে। কি বলেন? বুঝি না। কিছু না, বাই। ওকে। বাসার দিকে আসতেছি। আজকে পরটাও যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। 10 মিনিটের রাস্তা যেন 2 মিনিটে চলে আসলাম। বাসার ভিতরে প্রবেশ করা মাত্রই মা বলতে শুরু করলো, বাবা নীল, আপনি আজকাল ভালোই আকাশে উঠছেন তাই না? আরে মা, আকাশে উড়ে পাখিরা, আমি কি পাখি নাকি যে আকাশে উড়বো? আরে রিয়ার আম্মু, ওইটা পাখি না, বাইক উঠছে। ও সরি, আমার ভুল হয়েছে। তা বাবা, আপনি কতদিন ধরে বাইকে উঠছেন? আচ্ছা, তোমরা যা ভাবছো তা নয় আসলে। থাক, আর কিছু বলতে হবে না, আমি এত কিছু শুনতে চাই না। এরিয়া, তুই কিছু বল না। বলতাছি বাবা, ওদের দুজনে বিয়ে দিয়ে দাও। ছেলে তো আর ছোট না,
ছেলে এখন বাইকে মেয়ে নিয়ে ঘুরে। ছেলে যখন বড় হয়েছে বিয়ে দিয়েই দাও। তা মেয়ের বাসার ঠিকানা দে। আমি জানি না। প্রতিদিন বাসায় পৌঁছায় দাও আর বাসার ঠিকানা জানো না? ওরে রিয়া মুটকি, তুই তো ওরে বাসায় দিয়ে আসতে বলছিলি। মুটকি বলিস আমাকে, তাই না? বাবা, আরে ঝাড়ু দিয়ে 2টা দাও, এমনি সব বলে দিবে। তাই করি। তারপর ঠিকানা নিয়ে মেয়ের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। বাবা, আমার বিয়ের বয়স হয়নি তো, আর আমি কেবলমাত্র অনার্সে পড়ি। আমার স্বপ্নটাকে পূরণ করি। বিয়ের পরে করিস। এখন বাসার ঠিকানাটা দে, না দিলে ঝাড়ু দিয়ে 2টা দেবো। বসে আছে নিজের রুমে আর ভাবতেছে কি এমন হলো, বাসার ঠিকানা দিলাম, এখন কি যে হবে, কি থেকে কি হলো। এমন সময় রিয়া আমার রুমে এসে বলতে লাগলো, ব্রো, কেমন বাস দিলাম? তুই কেন এমন করলি রে? আরে আমার বড় ভাই, তোর সাথে কলেজে যাইতে ভালো লাগে না, তাই এমন করলাম। আর তোর বিয়ার পর রিমির সাথেই কলেজ যাবো। আচ্ছা বুঝলাম, আমাকে বললেই তো হতো, তোকে আর নিয়ে যাইতাম না। আর রিমি কি রাজি হবে বিয়ে করতে? হবে মানে হইছেই তো, আর এটা আমাদের প্ল্যান ছিল। কি বলিস বুঝি না। আরে আজকে বেড়াতে যাওয়ার, তারপর রিমি তোকে জড়িয়ে ধরছে, এগুলোই। কি? রাতে খাবার টেবিলে। তা নীল, আগামী শুক্রবার তোমার বিয়ে। আজকে রিমিদের বাসায় বিয়ের কথা পাকাপাকি করে আসলাম। কি, রিমি পরিবার রাজি হয়েছে আমার মতো বেকারের সাথে বিয়ে দিতে? হয়েছে। বিয়ের পর বউকে কি খাওয়াবো? তা তোর চিন্তা করা লাগবে না। তাই নাকি? কথাগুলো শুনে একটু খাবার খেয়ে রুমে চলে আসলাম আর ভাবতেছি হাসবো নাকি কাঁদবো। এত অল্প সময়ে কি করে সব পাল্টে গেল। আজ থেকে 2 দিন পর নাকি আমার বিয়ে। রাতের চিন্তা আর ঘুম আসলো না। অনেক কষ্টে রাত 3টার সময় ঘুমিয়ে পড়লাম। রাত 8টার দিকে রিয়াটাকে আমার ঘুম ভাঙলো। আচ্ছা আপনারা বলেন তো, রাত 3টায় ঘুমালে কি এত সকাল ঘুম থেকে ওঠা যায়? কি আর করা, ঘুম থেকে উঠলাম। তারপর ফ্রেশ হয়ে সকালে খাবার খেয়ে কলেজের দিকে যাওয়ার জন্য বের হলাম। এমন সময় আম্মু বলল, কিরে কই যাস? সকালবেলা শ্বশুর বাড়ি যাই। তাই? আচ্ছা, যাইতোস যখন রিয়াকে সাথে করে নিয়ে যা। পারবো না, আমি কলেজে যাচ্ছি। আজকে আর কলেজে যাওয়া লাগবে না। কেন? আজকে রিমিকে নিয়ে শপিং করতে যাব, তাই। আমি কি করব? তোমরা যাও না শপিং করতে, এর মধ্যে আমাকে টানছো কেন? তোর বিয়ের শপিং তো তুই করবি। আমার টাকা নেই, আমি যাব না। ও নে ধর। কি করব টাকা দিয়ে? তোর বউকে নিজের পছন্দ মতো কিছু কিনে গিফট করিস। এখন তো বলো কখন তোমরা শপিং এ যাবা? তোমরা না, তুই, রিয়া ও রিমি যাবি শপিং করতে। কেন, তোমরা শপিং এ যাবা না শপিং করতে? তা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আর যাবার সময় তোর বাবার কাছ থেকে আরো টাকা নিয়ে যাস। ওকে। একটু সময় পর আমি আর রিয়া বাসা থেকে বের হলাম। উদ্দেশ্য শপিং এ যাব। আমি আর রিয়া রিমি বাসার সামনে এসে রিমিকে নিয়ে চলে আসলাম শপিং এ। তারপর শপিং করলাম 3 জনে মিলে। আমি, রিয়া ও রিমির থেকে লুকিয়ে রিমির জন্য একটা গিফট নিলাম। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে দিয়ে বাসার দিকে আসলাম। এবার আমাদের বাসায় প্রথমে আসলাম। সেখানে রিয়াকে নামিয়ে দিয়ে রিমিকে নিয়ে তার বাসার দিকে চলে গেলাম। রিমির বাসা যাওয়ার আগে একটা সুন্দর লেক রয়েছে। আমি কোনো কথা না বলে সে লেকের কাছে বাইক নিয়ে চলে গেলাম। এখানে আসলেন যে? কিছু কথা বলার ছিল। কি কথা? তুমি কি আমাকে বিয়ে করতে চাও, নাকি বাসার কারণে হ্যাঁ বলে দিয়েছো? আমি আপনাকে নিজে থেকেই বিয়ে করতে রাজি হয়েছি। ও আচ্ছা, তোমার কোন কালার প্রিয়? কেন? আগে বলো, তারপর বলছি। গোলাপি কালার। গুড। গুড কেন? কারণ আমার কাছে এই কালারটাই প্রিয়। ও আসলে আমার আর নীল কালার। ও আচ্ছা চলেন বাসায় যাই। চলো। তারপর রিমিদের বাসার সামনে চলে আসলাম। তারপর, রিমি একটা কথা বলবো? বলেন। তোমার জন্য একটা শাড়ি নিয়েছিলাম গোলাপি কালারের। ও তুমি কি ওটা নিবে? নিব না মানে? ওটা আমার প্রিয় কালার। তাহলে তখন যে বলে নীল কালার। এমনি বলছিলাম। এই যে নাও, আর বিকেলে তুমি এটা পরে রেডি থেকো, বাইরে ঘুরতে যাব। ওকে। তারপর রিমিকে তার বাসায় নামাই দিয়ে নিজ বাসায় চলে আসলাম। নিজের বাসায় এসে ঘুম দিলাম। বিকেল 3টায় ঘুম থেকে উঠলাম। তারপর গোসল করে কিছু হালকা খেয়ে বাইক নিয়ে চলে আসলাম রিমিদের বাসার সামনে। বাসার বাইরে থেকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বাসার সামনে দাঁড়িয়ে ফোন দিলাম তাকে। হ্যালো, কই তুমি? এই তো রেডি হচ্ছি, আপনি কই? বাসার নিচে। আপনি একটু ভেতরে আসেন তো। আমি ভিতরে যাব কেন? আরে আসেন আগে, পরে বলছি। ওকে। তারপর আমি বাসা কলিং বেল চাপ দিলাম। একটু পর একটা মেয়ের দরজা খুলে দিল। মনে হয় রিমির ছোট বোন। সে আমাকে বলল, কাকে চাই? আমাকে চিনো না? আমি তোমার কি? না তো, আপনাকে চিনতে পারলাম না তো। আর আমার নাম নিঝুম, ইসরাত জাহান নিঝুম। তুমি কি রিমির ছোট বোন?
হুম। আমি তোমার হবুদুল্লা ভাই। ও, আপনি নীল? হুম। আপনি বাহিরে কেন? ভিতরে আসেন। হুম। তারপর ভিতরে গেলাম, কিছু মানুষও আসছে। আমি মাত্র একদিন বাকি বিয়েতে। বাসাটা আমাদের বাসা থেকে একটু বড়, অনেক সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিকে নানা ধরনের শোপিস দ্বারা সাজানো। আমি দাঁড়িয়ে আছি দেখে নিঝুম বলল, দাঁড়িয়ে আছেন যে, বসেন না কেন? বসতেছি। আমি আপু মাকে ডাকতেছি। ওকে। তারপর রিমি ও তার মাকে ডেকে দিল নিঝুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো, তুমি কেমন আছো বাবা? জি ভালো। মা, ওনাকে কিছু খাইতে দাও। ওকে দিচ্ছি। শাশুড়ি চলে গেল খাবার আনতে। আচ্ছা, আর কতক্ষণ লাগবে? আমি রেডি হয়েছি, আমাকে কেমন লাগছে বলেন তো? আমি তো রিমির দিকে ভালো করে দেখিনি নি। রিমিকে দেখতে পুরোই স্বর্গের অপ্সরীদের মতো লাগছে। আর আমাদের শাড়িটা পরে আছে, হালকা কাছে চুড়ি পরেছে, কপালে ছোট একটা গোলাপি কালারের টিপ। তার চোখ আগে থেকে অনেক সুন্দর, আবার তাতে দিয়েছে কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। কিন্তু তার শাড়ি কুচিগুলো কেমন যেন লাগতেছে। আমি কোনো কিছু না ভেবে আশেপাশে তাকিয়ে সোজা গিয়ে রিমির কুচিতে হাত দিলাম। তারপর কুচিটা ঠিক করতে দিতে গিয়ে পেটে হালকা একটা টাচ লাগলো, আর উপরের দিকে তাকিয়ে দেখলাম সে চোখ বন্ধ করে নিয়েছে। তারপর আমি দাঁড়িয়ে তার চোখ থেকে হালকা কাজল নিয়ে পেটে লাগিয়ে দিলাম, যাতে কারোর নজর না লাগে। তারপর আমি যে উঠতে যাব, এমন সময় কারা যেন হেসে উঠলো। আমি লজ্জায় শেষ। পাশে তাকিয়ে দেখি শাশুড়ি ও শালিকা সহ অনেক হাসছে, আর রিমি তো লজ্জা চোখ বন্ধ করে আছে। কি হলো এতক্ষণ এখানে? ফ্রিতে মুভি দেখা হলো আর কি। মা, তোমাকে না খাবার আনতে বললাম? নিয়ে আসছি তো। তাহলে তুমি যাও তো, আমার লজ্জা লাগছে। ওকে। তারপর আমি একটু বৃষ্টি খেয়ে চলে আসলাম রিমিকে নিয়ে ঘুরতে। এখন আমি আর রিমি একটা লেকের পাড়ে বসে আছি। হঠাৎ রিমি আমার হাত ধরে ফেললো। আমি কিছু বললাম না। রিমি বলতে লাগলো, বাসায় অমন করলেন কেন? কেমন করলাম? ওই যে আমার কুচিতে হাত দিলেন। কুচিটা বাঁকা ছিল, তাই সোজা করে দিচ্ছিলাম। তাই বলে সবার সামনে? খেয়াল ছিল না। ও, আর আপনাকে আজ অনেক সুন্দর লাগছে। তাই? আচ্ছা, তুমি আগে বলো না কেন তোমার বোনও আছে? এমনি। ও, এতক্ষণ রিমি আমার হাত ধরে কথা বলছিল, সন্দেহ আসছিল। তাই দেরি না করে আমি আর রিমি একটু ঘুরে ফুচকা খেয়ে রিয়ার জন্য ও নিজুমের জন্য ফুচকা নিয়ে বাসা থেকে রওনা দিলাম। বাসা আসার সময় নিজুমের জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসলাম, কিন্তু রিমিকে বলি নাই যে এটা কার জন্য। আমি রিমিকে বললাম যে সে যেন নিজুমকে এখানে পাঠিয়ে দেয়, মানে বাসা বাহিরে। কিছুক্ষণ পর নিজুম আসলো। দুলা ভাই। শালি, পেছন থেকে রিমি বলল। চিল্লাও কেন তোমরা? না এমনি। নিজুম, এগুলো তোমার জন্য। শাড়ি আর একটা ফুচকা প্যাকেট দিলাম। তারপর আমি বাসায় চলে আসলাম। তারপর রিয়াকে ফুচকা প্যাকেট দিলাম। রিয়া তো খুব খুশি হয়েছে ফুচকা পেয়ে। শুধু আজকে না, আরও অনেকদিন তার জন্য ফুচকা নিয়ে আসছি, আর সে এমন খুশি হয়েছে। আমি রুমে শুয়ে আছি, এমন সময় একটা রং নাম্বার থেকে ফোন আসলো। আমি পিক করলাম। হ্যালো। আমি নিঝুম। ও শালি। দুলা ভাই, শাড়িটা কিন্তু সেই হয়েছে, আর ফুচকার জন্য গুড। তারপর কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। রিমির কাছে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। আজকে আমার আর রিমির বিয়ে হয়েছে। আমরা 2 রাকাত নামাজ পড়ে বিবাহিত জীবন শুরু করলাম। বিয়ের প্রথম কয়েক মাস ভালোই কাটলো। তারপর হঠাৎ করে সবকিছু উল্টাপাল্টা হয়ে গেল। একদিন রাকে ফোন করে বললো যে মুনিয়ার সাথে তার নাকি আবার ঝগড়া হয়েছে, তাই আমাকে নাকি আবার সমাধান করতে হবে। তাই আমাকে আবার মুনিয়া বাসায় যাইতে হবে। আমি গেলাম মুনিয়াদের বাসায়। তোমাদের কি হয়েছে বলো তো? সব বলবো, ভিতরে আসেন তো আগে। পরে একদিন যাবনি। এখন কি হয়েছে বলো? আমি কলেজে একটা ক্লাসমেটের সাথে কথা বলছিলাম, তাই এত কিছু হলো। ক্লাসমেট ছেলে নাকি মেয়ে ছিল? ছেলে। তাহলে তো রাকিবের কোনো দোষ নেই, কারণ কোনো বয়ফ্রেন্ড চায় না যে তার জিএফ কোনো ছেলের সাথে কথা বলুক। যদিও কথা বলে, তাহলে সহ্য করা খুব কষ্টকর। আমার কোনো ছেলের সাথে কথা বলবো না। আপনি ওকে যেয়ে বলেন বিকালে দেখা করতে, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিব। বলে মুনি আমাকে জোরে ধরে কান্না করতে লাগলো। আমি তাকে সান্ত্বনা দিয়ে চলে আসলাম বাসায়। তারপর হলো বিপদ। বাসায় আসার সময় রিমি আমাকে রুমে ডাকলো, আমিও গেলাম। তারপর রিমি বলল, কতদিনের রিলেশন? কার রিলেশন? কতদিনের? কিছুই তো বুঝতেছি না। থাক, আর মিথ্যা বলতে হবে না, আমি সব দেখছি। দূর, কি দেখছো বলো তো? আমার বলতেও লজ্জা লাগছে। আপনি এমন আগে জানলে আপনার সাথে বিয়া তো দূরের কথা, কথাও বলতাম না। আমার সাথে কেন এমন করতেছো? কি হয়েছে বলো তো? শুনতে চান? তাহলে আসুন। তারপর রিমি আমাকে বাবা মা আর রিয়ার সামনে নিয়ে যেটা বললো তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। বাবা মা আপনাদের ছেলে পরকীয়ায় জড়িয়ে আছে। রিমি, এগুলো কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? বাবা মা দেখুন। ছি ছি ছি, তোকে আমার সন্তান বলতেও ঘৃণা হচ্ছে। আমি কি করলাম আবার? তুই এক্ষুনি আমার এই বাড়ি থেকে চলে যা, আর কোনোদিন এই বাড়িতে আসবি না। তাড়াতাড়ি বের হয়ে যা, তোর মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে।
কি করেছি সেটা বলবে তো? মোবাইল দেখিয়ে। এই দেখ। তোমরা যা ভাবছো তা নয়। তোর কোনো কথাই আমি শুনতে চাই না, তাড়াতাড়ি বের হয়ে যা এই বাড়ি থেকে। আমি শুধু এই মেয়েটার জীবন নষ্ট করলাম। যাবো না এই বাড়ি থেকে। আর কোথায় যাব আমি? তোর যেখানে খুশি সেখানে যা। এত রাতে কই যাব আমি? আর আমার কথাটা তো শোনো একবার। কেউ কোনো উত্তর দিল না। আমি চিন্তা করছি রিমি ফোনে ছবিটা আসলো কোথা থেকে। আর ছবিতে যা দেখেছে সব মিথ্যা। রিমি আমার বাবা মাকে যে পেকগুলো দেখেছে সেগুলো মনি আমাকে জড়িয়ে ধরে কান্না করার পেক। হঠাৎ করে ফোনের শব্দে আমার ভাবনার ঘোর কাটলো, বাস্তবে ফেললাম। তারপর ফোনের দিকে তাকে দেখি রাকিব ফোন দিছে। হ্যাঁ বল। কেমন আছিস? ভালো, তুই? আছি কোনো মতে। আর এতক্ষণ ফোন তুলিস নিচে? খেয়াল করিনি। তারপর কিছুক্ষণ কথা বলে ফোন রাখলাম। আর এদিকে সকাল হয়ে গেছে। তারপর গিয়ে নামাজ পড়ে আসলাম। বাসায় এসে রান্না করে খেয়ে গেলাম সিএনজি চালাতে। আজকে কেমন যেন লোকে ভিড় নেই, রাস্তা কেমন জানি ফাঁকা ফাঁকা। অনেকক্ষণ ধরে বসে আছি সিএনজি নিয়ে, কেউ আসছে না। 10 থেকে 12 মিনিট পর একজন ভদ্রমহিলা আসলেন আর বললেন অমুক জায়গায় যাইতে। আমিও তাকে নিয়ে যাচ্ছি ওই জায়গাতে। মহিলার বয়স আমার মায়ের মতোই হবে। এমন সময় দেখি তিনি ফোনে কার সাথে যেন কথা বলতেছে। মহিলার হাতে কিসের জন্য একটা ব্যাগও ছিল। আমি তাকে জায়গা মতো ঠিকানায় পৌঁছে দিলাম। তারপর মহিলাটি বাসার ভিতরে চলে গেল। বাসায় দেখতে অনেক বড়। তারপর আমি যেই না চলে আসতে যাব তখন দেখলাম যে মহিলা ব্যাগ ছেড়ে চলে গেছে। তারপর আমি ব্যাগ নিয়ে বাসার ভিতরে যাই। গিয়ে আমি যেন আকাশ থেকে পড়লাম। বাসাতে দেখতে অনেক সুন্দর, আর ভিতরে সব জিনিসপাতি বাইরের দেশ থেকে আনা। আমাকে দেখে মহিলাটি বলল, তুমি এখানে? জি, আসলে আপনি সিএনজিতে এই ব্যাগটি ফেলে আসছেন। ও জি, আচ্ছা আমি তাহলে আসি। বাবা, তুমি কি জানো এই ব্যাগটাতে কি আছে? না তো। দেখো। কিছু ছবি বের করে আর অনেকগুলো টাকা। আমি তো ছবিগুলো দেখে অবাক, কারণ ছবিগুলো ছিল রাকিবের। তারপর আমি বললাম, এটা কে? বাবা, এটা আমার একমাত্র ছেলে। ও, তাই এখন সে কোথায়? আজকে থেকে 7 বছর আগে সে বাড়ি থেকে চলে গেছে। আচ্ছা, আমাকে বলা যাবে কেন সে বাড়ি থেকে চলে গিয়েছিল? বাবা। তারপর সে আমাকে সবকিছু খুলে বলল, যা আপনাদের বলা যাবে না। ও আচ্ছা, আমি বললাম না যে আমি রাকিবকে চিনি। আচ্ছা, কথা তো অনেক হলো, তোমার নাম ঠিকানা কিছু বলো। আমার জীবন কাহিনী অন্যরকম। বলো দেখি কেমন। তারপর আমি আমার সব কষ্টগুলো, সব কথাগুলো বললাম। আমার জীবনের কাহিনী শুনে তিনি কান্না করলেন। তারপর বলল, বাবা তোমাকে একটা কথা বলবো? বলেন। তুমি আমার ছেলের মতো। তুমি আজ থেকে আমার সাথে এই বাড়িতে থেকো না বাবা। না, আমি থাকতে পারবো না, আর আমাকে যেতে হবে। আজকে এটা দিনে প্রথম ভাড়া ছিল, আমাকে আরো ভাড়া মারতে হবে, মালিককে টাকা দিতে হবে। তুমি শিক্ষিত মানুষ হয়ে কেন সিএনজি চালাও? আসলে আমার কাগজপাতিগুলো নাই যে। আমার অফিসে তুমি জয়েন করবা, ওগুলো লাগবে না তোমার। আমার তোমার মতো একটা বিশ্বস্ত লোক লাগবে। কিন্তু? কোনো কিন্তু না, আর এখন থেকে তুমি আমার বাড়িতেই থাকবা। আচ্ছা। তারপর আমি সিএনজিটা গ্যারেজে জমা দিয়ে কাপড় চোপড় নিয়ে মহিলাটা আন্টিদের বাসায় আসলাম। তিনি আসলে অনেক ভালো মানুষ। তারপর তিনি আমাকে একটা রুম দেখিয়ে দিল, যেটা চারপাশে শুধু রাকিবেরই ছবি, আর আমাকে রাকিবের ঘরে থাকতে দেওয়া হলো। তারপরের দিন থেকে আমি অফিস করা শুরু করলাম। ভালোই কাটছে এখনকার দিনগুলো। কিন্তু আন্টি প্রতি রাতে রাকিবের জন্য কান্না করে, আর রাকিবের বাবাও বেঁচে নেই। আর কিছুদিন পর রাকিবের জন্মদিন, তাই ভাবলাম তার জন্মদিনের গিফট হিসেবে তার মাকে উপহার দেই। তাই ফোন করে রাকিব সহ ওদের বউকে আসতে বললাম ঢাকাতে। রাকিব বিয়ে করেছে মুনিয়াকে। তারপর আবার কাজে মন দিলাম। প্রতি রাতে মনে পড়ে রিয়া, রিমি, মা বাবাকে। কিন্তু কোন মুখ নিয়ে যাব সেখানে? তারা তো আমাকে অনেক বড় অপরাধী মনে করেন। আজকে রাকিবের জন্মদিন, আর এখানে আন্টির বাসাও সাজানো হয়েছে অনেক সুন্দর করে। আন্টিকে বললাম, আন্টি বাসাটা সাজানো কেন? আজকে যে আমার ছেলে রাকিবের জন্মদিন। ও, আজকে একটা সারপ্রাইজ দিব আপনাকে। কি সারপ্রাইজ বাবা? সন্ধ্যা দেখতে পারবেন। ওকে। একটু পর সন্ধ্যা হবে, আর রাকিব আর মুনি আসার সময় হয়েছে। আমি তাদের আনতে বাস স্ট্যান্ডে চলে গেলাম। তারপর তাদের নিয়ে বাসায় আসলাম। এটা নাকি আন্টির নতুন বাসা, তা রাকিব চিনতে পারেনি। তারপর রাকিবের চোখে কাপড় বেঁধে নিয়ে আসলাম বাসার ভিতরে। চোখের কাপড় খোলার সাথে সাথে রাকিব তো অবাক, কারণ রাকিবের সামনে তার মা বসে আছে, কিন্তু তার মা একটু ব্যস্ত আছে। তাই রাকিবকে সারপ্রাইজ দেওয়ার জন্য রাকিব আর মুনিয়াকে বাসায় এক কোণে নিয়ে বসে রেখে আন্টির কাছে গেলাম। আন্টি, এখন কেক কাটতে হবে, সময় হয়ে আসছে। বাবা, আমি সবাইকে কিছু বলে কেকটা কাটা শুরু করি। ওকে। আন্টি বলতে শুরু করলো, সম্মানিত বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আপনারা কি জানেন আজকে কেন আমি আপনাদের এখানে ডেকেছি? অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আজকে আমার একমাত্র ছেলের জন্মদিন, তাই আপনাদের ডাকা। কেক কাটার সময় হলো। আন্টি যে কেক কাটতে যাবে তখনই আমি আন্টিকে বললাম, সারপ্রাইজ দিবেন না? আরে আমার তো মনেই ছিল না। কোথায় তোমার সারপ্রাইজ? ওয়েট করুন, আর চোখ দুটো বন্ধ করুন। কেন? চোখ বন্ধ করেন আগে। ওকে।
তারপর আমি রাকিবকে আন্টির সামনে এনে দাঁড় করে আন্টিকে বললাম, আন্টি এবার চোখ খুলেন আর সামনে দেখেন। হুম। আন্টি যে সামনে তাকিয়েছে তখন তো পুরো পাথর হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আন্টি রাকিবকে জোরে ধরে কান্না শুরু করে দিল। কেউ চিনতে না পারলে তিনি ঠিকই চিনতে পেরেছেন, কারণ মায়ের চোখ তো। তারপর আন্টি বলল, বাবা রাকিব, তুই এতদিন কই ছিলি? এই জায়গাতে ছিলাম আম্মু। বাবা তুই এত স্বার্থপর কেমন করে হলি বল? আমার কথা তোর একবারও মনে পড়েনি? মা পড়ছে তো। আমি অনেকবার ঢাকাতে আসছিলাম, কিন্তু তুমি বাসায় চেঞ্জ করছো, তাই খুঁজে পাই না। সমস্যার কারণে চেঞ্জ করা লাগবে বাবা। ওর সাথে কথা বলবে মা? ওটা কে রে? আপনার ছেলের বউ। ও, ভারী মিষ্টি তো দেখতে। তা তোমার নাম কি মা? জি মা, জান্নাতুল মুনিয়া। খুবই সুন্দর নাম। আন্টি কেক কাটাটা আগে হোক, তারপর সব গল্প শোনা যাবে। ঠিক বলছো বাবা। তারপর রাকিব, আন্টি, মুনিয়া আমি মিলে কেক কাটলাম। আজকে সবাই অনেক আনন্দ করলাম। রাতের বেলা আমি, আন্টি, রাকিব আর মুনিয়া একসাথে বসে গল্প করতেছি। এমন সময় বললাম, আচ্ছা রাকিব, আমার বাসার সবাই কেমন আছে রে? তারা তো ভালোই আছে মনে হয়। তুই চলে আসার পর মাত্র একবার তোর বাসাতে গেছিলাম। বাবা নীল, তোমরা একে অপরকে কত বছর ধরে চেনো? প্রায় 6 বছর। এবার আমি কিন্তু আর তোমাদের কোথাও যেতে দিব না। কেন মা? কেন আবার? এটা তো তোমাদেরই বাড়ি। আন্টি ওরা আর কোথাও যাবে না। আচ্ছা তুই এখানে আসিস কেমন করে, আর আম্মুর সাথে পরিচয় হলি কেমন করে? সব পরিষ্কার করে বললাম। আম্মু, নীল এখন কি করছে? আমাদের কোম্পানিতে চাকরি করছে। আন্টি কালকে পরের দিন থেকে রাকিবও অফিসে যাচ্ছে। তাহলে যদি ও চায় তাহলে। ও চাক বা না চাক ওকে যেতেই হবে। তারপর আর কিছুক্ষণ গল্প করে সবাই ঘুমাতে গেলাম। পরের দিন আর অফিসে যাইতে পারলাম না। আজকে থেকে আমার সাথে রাকিবও অফিসে যাবে। আমি বেতন ভালোই পাচ্ছি, প্রতি মাসে প্রায় 45,000 টাকার মতো। আন্টি আর মুনিয়া বাসায় থাকে, খুব ভালো দিন কাটতেছে। প্রতি রাতে রিমি আর রিয়ার কথা ভেবে আমার চোখের পানি ফেলে রাত কাটে। ঢাকায় আসছি প্রায় 4 বছর হতে চললো। বাড়ির কথা খুব মনে পড়তেছে, তাই ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে আসি। যে ভাবা সেই কাজ। পরদিন সকালে আন্টিকে বলে আমি, রাকিব আর মুনিয়া 3 জনে মিলে চলে আসতেছি আমার বাড়ির উদ্দেশ্যে। রাকিবের গাড়ি নিয়ে আসতেছি। বাসার সামনে এসে কলিং বেল চাপার কিছুক্ষণ পরে একটা ছোট্ট মেয়ে, 2 থেকে 3 বছর হবে হয়তো, দরজা খুলে দিল। আমি দেখে আর তার কথা শুনে তো অবাক। সে দরজা খুলে দিয়ে আমাদেরকে তাকিয়ে বলল, কাতে তাই? কাউকে তো চাই না, তুমি কে? আমি নিরি জান্নাত। আনিতে? আমি নাহিদ হাসান নীল। তুমি এই বাড়িতে কি করো? এই যে এটা আমার দাদু বাতা। তোমার দাদুর বাসা মানে? আমি এই বাড়ির মেয়ে। আচ্ছা বাদ দাও, আমি কি ভিতরে আসতে পারি? না, আনি দালান। আমি আন্টিতে দাঁত দেই। আচ্ছা। তারপর নিরি চলে গেল। এদিকে রাকিব বলল, আমি একটু বাইরে আসতেছি। কই যাবি? আরে অনেকদিন পর আসলাম, তাই নিলয়দের সাথে দেখা করে আসি। আচ্ছা যা। রাকিব চলে গেল আর মুনি আমার সাথে থাকলো। এমন সময় রিমি বলে উঠল, কে আসছে নিরি? আমি তো চিনি না। দাঁড়া, আমি আসছি। তারপর রিমি এসে আমাকে দেখে অবাক হয়ে গেল। কোনো কথা না বলে দরজা খুলে দিল। আমি আর মুনিয়া ভিতরে চলে আসলাম। মুনিয়াকে দেখে রিমি আবার অবাক হলো। সেদিকে খেয়াল না করে ভিতরে গিয়ে সোফায় বসে পড়লাম আমি আর মুনিয়া। একটু পর রিয়া আসলো, আমাকে আর মুনিয়াকে দেখে বলল, কি রে, তোকে না এই মেয়েটার জন্য এই বাড়ি থেকে বের করে দিছিল, তাও আবার এই বাড়িতে আসছিস কেন, তাও এই মেয়েকে নিয়ে? কেমন আছিস? সেটা তো জানার প্রয়োজন নাই। তোর জন্য আমি রিমির কাছে আজ অপরাধী। রিয়া বাদ দে না। তুই চুপ থাক। আর সেদিন যদি ছবিটা না দেখাতি তাহলে তো জানতেই পারতাম না আমার ভাই এমন। সরি, তোকে আমার ভাই বলতেও লজ্জা লাগছে। ওনাকে বকছিস কেন? উনি তো খুব ভালো মানুষ। নির্লজ্জ বেহায়ার মতো আবার এই বাড়িতে ফিরে আসছে। বুঝতে পারছি, বাসায় তো বাবা মা নাই তাই আসছে, কিন্তু একটু পরে তো বাবা মা চলে আসবে, তখন কি হবে? বাবা মা কোথায় রে? সেটা কি আপনাকে বলতে হবে নাকি? এই ফালতু মেয়ে, তুই ওর সাথে কেন আসছিস? যা এখান থেকে। রিয়া, মুনিয়াকে কিছু বলিস না। তাকে বলবে কেন? সে তো আমার জীবন নষ্ট করে দিয়েছে। আর আপনি কেন আবার এই বাড়িতে ফিরে এসেছেন বলেন? আমরা তো সুখেই আছি, নাকি আবার আমাদের জীবনটা শেষ করে দিতে এসেছেন? কি বলছে সেগুলো? আমি তোদের জীবন শেষ করে দিতে আসছি? আমার ভাবতে কেমন যে লাগতেছে। বাবা মা থাকলে তোমরা আমাকে এভাবে বলতে পারতে না। এমন সময় বাবা বাসায় ঢুকে বলল, ঠিক বলেছিস, আমি থাকলে ওরা এভাবে বলতে পারতো না। কারণ কি জানিস, আমি ওদের সাথে কথা বলার আগেই তোকে বাসা থেকে আবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। তুই এক্ষুনি ওই রাস্তার মেয়েকে নিয়ে এই বাসা থেকে চলে যা। তোমরা কেউ মুনিয়াকে কিছু বলবে না। আপনারা হয়তো ভুল করছেন। এই তুই চুপচাপ থাক। মুনিয়া একটু চুপ থাক প্লিজ, একটু পরে চলে যাব। তাড়াতাড়ি যান।
এমন সময় নীর বলল, আম্মু তুমি তাতে বকতো কেন? মা, তুমি রুমে যাও। ওটাকে? এটা আমার মেয়ে, শুধু আমার মেয়ে। তার মানে নীরি আমার মেয়ে? তোর মেয়ে না, তুই ওকে ছবি না বলে দিলাম। ওকে একটু কলে নেই। রিয়া কি বললো শুনতে পাননি? ও আচ্ছা। আর শোনো সবাই, আজকেও তোমরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। ভাবছিলাম যে আজকে আমাকে দেখে খুশি হবে, সে আমাকে কিছু বলতে দাওনি তোমরা। আজকেও শুধু এইটুকুই বলবো যে মুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, আমরা জাস্ট ফ্রেন্ড ছিলাম, আর সে আমাকে বড় ভাই মানে। আপনার কথা শুনতে ভালো লাগছে না, চলে যান তো। ওকে, চলে যাচ্ছি। আর মুনিয়া, আমাকে ক্ষমা করে দিও, সবার ব্যবহারের জন্য আমি তোমার থেকে ক্ষমা চাচ্ছি। আপনারা কেন এত বড় ভুল করলেন? তোদের কথা শুনতে ভালো লাগছে না, চলে যা তো। মুনিয়া চলো। তারপর আমি মুনিয়া চলে আসতে যাব, এমন সময় রাকিব আসলো। আমাদের চলে যেতে দেখে বলল, তোমরা চলে আসছো যে? কাজ আছে, চল। কি কাজ রে? তুই যাবি কি না? বুঝতে পারছি, দাঁড়া আমি একটু কথা বলে আসি ভাবি আর রিয়াদের সাথে। আমরা বাইরে আছি, তুই আয়। এখানে থাক। রাকিব গিয়ে বাবাকে বলল, কেমন আছেন কাকু? ভালো আছি, তুমি? জি ভালো। রাকিব ভাইয়াকে তো আর দেখাই যায় না, সেই যে গেলেন আর তো আসলেন না, বা ভাবিকে দেখালেনও না। কি বল, আমার বউকে দেখিনি? না তো ভাইয়া। কেন, নীল বলেনি কিছু? না তো। ও আচ্ছা, পরিচয় করিয়ে দিই। এই মুনিয়া, এদিকে আসো তো। জি বলো। এটা আমার বউ মুনিয়া। রাকিবের বউকে দেখে বাবা, মা, রিয়া সবাই তো অবাক, কারণ মুনিয়াকে সবাই আমার জিভ ভাবে। এমন সময় রিয়া বলে ওঠে, কি, এই নষ্টা মেয়েটা তোমার বউ? কি বললা রিয়া? এই মেয়েটার সাথে তো তোমার কলিজার টুকরার বন্ধু সম্পর্ক আছে। রিয়া, তুমি মনে হয় ভুল করছো। রাকিব ভাই, ভুল তো আপনি করছেন। আমি তো কিছুই বুঝছি না। দাঁড়ান, বুঝাচ্ছি। ও এটা? আরে এটা তো কিছু না, আমার সামনে কতবার এরকম করে জড়িয়ে ধরেছে তার হিসাব নেই। তাহলে আপনি কেন ওই নষ্ট মেয়েকে বিয়ে করলেন? ভাবি, আপনারা অনেক বলেছেন, আপনি কি জানেন নীলের সাথে মুনিয়ার কি সম্পর্ক? জানি তো, গফ বফের। না না, আপনাদের ধারণাটা একদমই ভুল। তাদের মাঝে ভাই বোনের সম্পর্ক। রিয়া আর নীলের মাঝে যে সম্পর্ক, মুনিয়ার সাথেও সেই সম্পর্ক। তাহলে জড়িয়ে ধরলো কেন? কেন ভাই, বোনকে জড়িয়ে ধরতে পারে না? আর আমার আর মুনিয়ার প্রায় 3 বছরের সম্পর্ক ছিল। সে সম্পর্ক চলাকালীন আমাদের মাঝে অনেক কথা কাটাকাটি হতো, আর নীল সেই সময় সামান্য সমাধান দিত। শেষ যেদিন আমাদের ঝগড়া লাগে, সেদিন মুনিয়া নীলকে জড়িয়ে ধরে কান্না করেছিল, আর আপনারা এটা নিয়ে পড়ে আছেন। একটাবারও সত্যিটা জানতে চাইলেন না। তুমি যা বললে তা কি সত্যি? না হলে আমি কেন মুনিয়াকে বিয়ে করব বলেন? সেটাই তো, মনিরা খারাপ, নষ্টা বা ভাইয়ার রিলেশন থাকলে তো রাকিব ভাইকে বিয়ে করতো না। মাঝখানে আমি বলে উঠলাম, রাকিব তোর কি আরো সময় লাগবে? দেরি হলে বল, আমি চলে যাচ্ছি। না চল। নীল বাবা, আমাদের তুই ক্ষমা করে দে, তুই যাস না বাবা। আমি চুপ করে আছি। তুই যাস না বাবা। আমি আবারও চুপ। ভাই তুই যাস না? এরই মধ্যে নিধি বলল, আম্মু ওটাতে তোমার বাবাই তাহলে তুই দাঁতে চলে যাচ্ছে, তুমি গিয়ে তাকে আটকাও। হাতটা। মুনিয়া, রাকিব গেলে আয়, না গেলে আমি চলে গেলাম। বাবাই তুমি তুই যাবা? কে তোমার বাবাই মামুনি? আর তোমার আম্মু কই? ওই যে ওটা। কি, ওটা তোমার আম্মু সত্যি? নিজেকে কোলে তুলে নিয়ে কান্না করতে থাকলাম। আচ্ছা মামুনি, তুমি থাকো, আমি চলে যাচ্ছি, চিন্তা করো না, আমি আবার তোমাকে দেখতে আসবো। তুই যাবা বাবাই? হঠাৎ করে রিমি এসে আমার পা ধরে কান্না করতে থাকলো। আমি কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি। তুই যা বলবি আমরা তাই করব। আমি যাই বলবো তোমরা তাই করবে? আচ্ছা, আজকে থেকে তোমরা আর আমার সাথে কথা বলবে না। ভাই এটা তুই কি বললি? আমরা তোর সাথে কথা না বলে থাকতে পারবো না। কেন পারবি না বল? তোর সাথে কথা না বলে কেমনে থাকবো, মরে যাবো রে। এতদিন যখন মরিসনি, তাহলে কোনো কষ্ট হবে না আমার সাথে না কথা বললে। রিমি চুপ করে আছে, কথা বলছিস না কেন? আর আমার কথা মানলে বলো, তাহলে আমি থাকবো, আর না মানলে আমি চলে যাব। আচ্ছা বাবা, আমরা তোর সব কথাই শুনবো, তাও চলে যাস না। ওকে, সবার কথাটা মনে থাকে যেন। তারপর আমি রুমে আসতে যাব, এমন সময় আর একটা কথা মনে পড়লো। আর যে মিস রিয়া আর মিস রিমি, আপনারা দুজনে মুনের সাথে যে খারাপ ব্যবহার করেছেন,
তাকে বাজে কথা বলেছেন তার জন্য ক্ষমা চান গিয়ে। জি যাচ্ছি। তারপর গিয়ে মুনিয়ার কাছে ক্ষমা চাইল তারা, কিন্তু রিয়া গেল না। তাকে দেখে আমি বললাম, মিস রিয়া, আপনাকে কি আলাদা করে ক্ষমা চাওয়ার জন্য ইনভাইট করতে হবে? যাচ্ছি। তো দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি যান। হুম। তারপর রিয়াও গিয়ে ক্ষমা চাইলো, কিন্তু বাবাকে চাইতে বললাম না। এমন সময় বাবা মুনিয়ার কাছে যেয়ে বলতে লাগলো, মা, তুমি আমার মেয়ের মতো। বাবা তোমার কাছে ভুল করেছে, তুমি বাবাকে ক্ষমা করে দাও। আপনি না আমাকে মেয়ে বলছেন, তাহলে মেয়ের কাছে কেন ক্ষমা চাচ্ছেন? মা কোনো কথা না বলে কান্না করলো। আপনি ওদের রুমটা দেখিয়ে দিন, রিমিকে উদ্দেশ্য করে বললাম। জি আচ্ছা। তারপর আমি কিছু না বলে নিরিকে নিয়ে আমার রুমে চলে আসলাম। রুমটার দিকে তাকিয়ে আরো অবাক হচ্ছে। অবাক হওয়ার কারণ আছে, রুমটা আমি থাকতে যেমন সাজানো ছিল ঠিক তেমনই এখন সাজানো আছে রুমটা। দেওয়ালের দিকে চোখ পড়তেই আমার চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। কারণ হলো আমার সে পুরনো কিছু ছবি লাগানো আছে যা আমি থাকতে ছিল না। আর তার একটু নিচে তাকাতেই আমার চোখ ছানাবড়া হয়ে গেল। একটু নিচে যে আমার রিমির আর নিরির ছবি লাগানো। আমি এক মনে রিমির ছবির দিকে তাকিয়ে আছি। এমন সময় নিরি বলে উঠলো, বাবাই তুমি কি দেখতো? ছবিগুলো দেখছি মামনি। তুমিও দেখি আম্মুর মতো। কেন মামনি? না আসলে আম্মু তো এই ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে, তাই বললাম। ও তাই নাকি? আর কি করে মামনি? আর অনেক কান্না তোলে, অনেক কান্না করে। ও আচ্ছা, তুমি তোমার আম্মুকে বলনি যে বাবাই কই? বলছি তো। কি বলতো? বলছি যে আম্মু আমার বাবা কই, বাবাই তো দেখছি না। তখন তোমার আম্মু কি বলে? বলে যে তোমার বাবা বাইরে কাজে গেছে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে বলেই কান্না তোলে। ও আচ্ছা মামনি, তুমি কি করো? আমি তো কিছু করি না, সারাদিন বাসায় থাকি আর আম্মুদের সাথে খেলা করি। ও তাই স্কুলে যাও না? না আমি তো ছোট তাই, কিন্তু আম্মু আমাকে বাসায় পড়ায়। ও তারপর আরো নানা ধরনের গল্প করতে করতে দুপুর হয়ে গেল। তখন রিমি আমার রুমে এসে বলল, নিরি তোমার দাদিমার কাছে যাও, গিয়ে গোসল করে খাবার খাও। আচ্ছা আম্মু। কিছু কথা বলার ছিল। কারো কোনো কথা শোনার মতো সময় আমার কাছে নেই। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি ক্ষমা করে কেউ না। আপনি আমাকে মাফ করে দিন। দেখুন আপনি কিন্তু আমাকে বিরক্ত করছেন। প্লিজ। আমার পা ধরে কান্না করতে থাকলো। আমি কোনো কথা না বলে তাকে ছাড়িয়ে গোসল করতে চলে গেলাম। গোসল সেরে বাইরে এসে আমি অবাক হয়ে গেলাম, কারণ রিমি ঠিক আগের মতোই আমার জন্য শার্ট প্যান্ট নিয়ে দাঁড়িয়ে আছে। আমি এক মনে তার দিকে তাকিয়ে আছি, সেও আমার দিকে তাকিয়ে আছে। আমাদের নীরবতা ভেঙে দিয়ে মুনিয়া বলে উঠলো, কি হচ্ছে এখানে? আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? আরে মুনিয়া যে, কখন এলে? এই তো আসছি, মনে হয় ভুল সময় আসছি। আরে না, ভুল সময় হবে কেন? আর না মানে দেখলাম যে এখানে চোখে চোখে প্রেম হচ্ছে তো তাই আর কি। আপনার কাপড়। লজ্জা পেয়ে কাপড় হাতে দিয়ে চলে গেল। দূর, কি করবে? না মানে আপনার মেয়েটা কই? মনে হয় আম্মুর কাছে যাবে। ও তাহলে আমি ওখানেই যাই। আচ্ছা যাও। তারপর আমি শার্ট প্যান্ট পরে নিচে গেলাম। গিয়ে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। আমি গিয়ে বসলাম। আমি গিয়ে বললাম, কি ব্যাপার রাকিব, খাওয়া দাওয়া বাদ দিয়ে বসে আছিস কেন? তাতেই খাবার দাও তো মা। মা খাবার দেও তো। জি মা, দিচ্ছি। তারপর রিমি আমাদের সবাইকে খাবার বেড়ে দিল। আমি কিছু না বলে খেতে লাগলাম। খাবারটা তো সে হয়েছে, কে রান্না করছে? আমি জানি এটা রিমি করেছে, কারণ আমি এর আগেও রিমির হাতে রান্না খাইছি। দূর, এরকম খাবার হলো? মানুষটাও যেরকম, খাবারগুলো সেরকম। আমার খাওয়া শেষ, পেট ভরে গেছে, আর খাইতে পারছিলাম না, তাই রাগ দেখে চলে আসলাম। সে কি, এখনই না বললেন খাবারটা সেই হয়েছে? আসলে কিন্তু খাবারটা জোশ ছিল। আরে মনে ভুলে বলেছি। তারপর আমি আর রাকিব একটু বাইরে আসলাম। বাসায় মুনিয়া সবার সাথে গল্প করছে। অনেকদিন পর নিজ শহরে আসলাম। আজ পুরনো বন্ধুগুলোর সাথে অনেকদিন পর দেখা করব। চলে গেলাম সেই পুরনো কলেজ মাঠে। গিয়ে দেখি সব শালাগুলো একখানে বসে আছে। তারপর সবার সাথে গল্প করে সন্ধ্যার সময় দুজনে বাসায় আসলাম। বাসায় গিয়ে পড়লাম এক বিপদে। সন্ধ্যার সময় বাসায় ফিরে আসলাম। তারপর খাওয়া করে ঘুমাতে যাওয়ার সময় বাদল এক বিপদ, কারণ আমার রুমে নাকি রিমিও থাকবে। তারপর গিয়ে আমার রুমে থেকে নিরিকে নিয়ে পাশের রুমে আসতে যাব। এমন সময় রিমি বলল, নিরিকে নিয়ে কই যান? পাশের রুমে ঘুমাতে গেলাম। কেন এই রুমেই ঘুমান? আপনার সাথে একই রুমে ঘুমাতে পারবো না। ও আচ্ছা, আপনি তাহলে সোফায় ঘুমান, আর নিরিকে আমার কাছে দিন। না, আমি সোফায় ঘুমাতে পারবো না, আর আমার কলেজে নিরিকে আমার কাছে রাখবো। তাহলে খাটে ঘুমান, আমি আসতেছি। কোনো কথা না বলে খাটে গিয়ে শুয়ে পড়লাম। একটু পর রিমি আসছে, মনে হয় গোসল করতে গেছিল। আমি তো রিমিকে দেখে আবার ক্রাশ খাইলাম। মন চাচ্ছে এখনই গিয়ে তার ঘাড়ে মুখটা গুজে দিয়ে তার ঘাড়ে ক্রাণ নিতে, কিন্তু তখনই আবার আগের কথাগুলো মনে পড়লো। তোর মাথায় এসব আর আসছে না।
মন চায় শুধু কষ্ট দিতে। এমন সময় রিমি বলল, এখনো ঘুমাননি কেন? তোমাকে বলতে হবে নাকি? না মানে। থাক, আর বলতে হবে না। কোনো কথা না বলে খাটে ঘুমাতে আসলো। খাটে উঠলে কেন? ঘুমাবো না। ঘুমাতে কে না করছে? তবে খাটে ঘুমাতে পারবে না। তাহলে কোথায় ঘুমাবো? সোফাতে ঘুমান। আমি সোফাতে ঘুমাতে পারি না। তাহলে ফ্লোরে ঘুমান। না, আমি এখানেই ঘুমাবো। এই বলে খাটে উঠে আসতেছিল, ঠাস করে একটা থাপ্পড় দিলাম। বলছি না খাটে ঘুমাতে পারবি না? দূর, থাকবো না এই ঘরে বলে চলে আসছিলাম। প্লিজ চলে যাবেন না, আমি নিচে ঘুমাচ্ছি। সকালবেলা উঠে আমি তো অবাক। রিমি আমার পা জড়িয়ে ধরে আছে, আর রিমির গালে 5টা আঙ্গুল বসে গেছে। মনে হয় কাল রাতে চটটা ডাক্তার দেখে আমার কলিজা যেন ছিঁড়ে গেল। এটা আমি কি করেছি? এর আগে আমি কখনোই রিমিকে মারিনি। আমার খুব কান্না পাচ্ছে, কিন্তু কান্না করতে পারছি না, কারণ রিমি জেগে যাবে। তাই আমি নড়াচড়া না করে ঘুমন্ত রিমিকে দেখছি। মেয়েটাকে দেখে মনে হচ্ছে সারা রাত কান্না করছে। প্রায় 23 থেকে 24 মিনিট ওদিকে তাকিয়েছিলাম। হঠাৎ রিমি জেগে গেল। আমি চোখ বন্ধ করে নিলাম। রিমি আমার দিকে তাকালো। বুঝতে পারছে যে আমার ঘুম এখন ভাঙেনি, তাই সে হাত মুখ ধুতে চলে গেল। আর আমি উঠে বাইরে চলে আসলাম। প্রায় 1 সপ্তাহ পার হয়ে গেল। আর এই কয়দিনে রিমিকে 10 থেকে 15টা চড় মেরেছি। আর রিমি কোনো কথা না বলে সব সহ্য করেছে। আমি আমার পরিবারের সকলকে শাস্তি দিয়েছি। কালকে রিমির জন্মদিন, তাই ভাবলাম কালকে সব ঠিক করে ফেলবো, আবার নিজের পরিবারকে আপন করে নিব। আজকে রবিবার আর সোমবার রিমির জন্মদিন, তাই আমি আর রাকিব কাউকে না জানি একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করার জন্য সবকিছু ঠিক করতে গেলাম। রাকিব যে বাসায় থাকতো সে বাসায় এখন দুপুরের সময় সবাই খাওয়া দাওয়ার জন্য টেবিলে বসে আছে, খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। মনে মনে ভাবলাম যে রিমিকে একটু কষ্ট দেওয়া যাক, তাই খাইতে বসলাম। এমন সময় রিমি আমাকে খাবার দিতে আসলো। আমি ইচ্ছা করেই হাতটা উঁচু করলাম। ফলস্বরূপ রিমির হাত থেকে খাবারের বাটি আমার পোশাকে পরে, আর আমি রিমিকে 2টা ঠাস করে থাপ্পড় দিলাম। রিমি আর কোনো কথা না বলে চুপচাপ আবার অন্য খাবার দিতে শুরু করলো। দেখলাম রিমি চোখ দিয়ে পানি পড়ছে। এটাও দেখে আমার খুবই খারাপ লাগলো। নিরি বলে উঠলো, বাবাই তুমি আম্মুতে মারলা কেন? চুপ করে আছি। এমন সময় রিমি বলল, নিরি চুপচাপ খাও। আচ্ছা আম্মু। মা তো খাবার টেবিলে থেকে চলে গেল। মনে হয় তিনিও কান্না করছেন। তারপর আমিও চলে আসলাম খাবার খেয়ে। বাবা, রাকিব, রিয়া, মুনিয়া চুপচাপ খেয়ে গেল। মনে মনে ভাবলাম রিমি মনে হয় দুপুরে খাবার খাবে না। ঠিক তাই হলো। রিমি দুপুরে কিছুই খায়নি। রিমি সোজা রুমে এসে নিরিকে নিয়ে খাটে শুয়ে পড়লো, আর আমি সোফাতে বসে টিভি দেখছিলাম। হঠাৎ করে রিমির দিকে তাকাতেই দেখি ঘুমিয়ে গেছে, আর ঘুমের মধ্যে তার চোখ দুটি থেকে পানি বেয়ে পড়ছে। এটা দেখে আমার কেমন জানি মনে হলো আজকে পৃথিবীর সব থেকে খারাপ কাজটি করলাম। খারাপ কাজটি পৃথিবীর বলার কারণ হলো সে ঘুমের মধ্যে কান্না করছে, তার চোখে পানি। আমি থাকতে না পেরে রিমির কাছে গিয়ে তার চোখের পানি মুছে দিলাম। এখন বিকাল 5টা। আমি বাড়ির সবাইকে নিয়ে চলে আসলাম রাকিবের বাড়িতে। কেউ আসতে চাইছিল না। আমার রাগারাগিতে সবাই এলো। রাকিবের বাসায় আমার কাছে পরিচিত লোকজন, বন্ধু সহ রিমির পরিবারের সবাই, রাকিবের মা, মুনিয়ার বা বাড়িতে সবাই আসছে। আজকে রিমি নীল কালারের একটা শাড়ি পরেছে, তাকে দেখতে খুব ভালো লাগছে। তার মুখে হাসি ছিল না কেন জানি, মনে হয় দুপুরের বিষয়টা নিয়ে। আমি আর সময় না নিয়ে বলতে শুরু করলাম, সম্মানীয় অতিথিবৃন্দ, আপনারা কেউ জানেন না কেন আজকে আমি আপনাদের এখানে ডেকেছি। সবার মনে একই প্রশ্ন, আমরা এখানে কেন এসেছি? তাহলে কারণটা আমি বলে ফেলি। রাকিব, তুই রেডি তো? শুরু কর তাহলে। ওকে। অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও, বর্তমানের দিকে মন দিয়ে অনেক অনেক খুশির জোয়ার আসুক তোমার জীবন জুড়ে। শুভ জন্মদিন রিমি। রিমিতে অবাক, কারণ আজকে রিমির জন্মদিন ছিল। তার রিমি মনে ছিল না, তাই রিমিকে বললাম, কেমন দিলাম? আপনি আমার জন্মদিন মনে রেখেছেন? আর রাকিব, যা কেকটা নিয়ে আয়। রিমিতে অবাক, কারণ আমি যে তার সাথে আজকেও খারাপ ব্যবহার করেছি, তাকেও অপমান করেছি। এমন সময় কি ভাবছো? পরে ভাইব, আগে চলো কেকটা কাটি, সময় নেই তো। তারপর সবাই তাকে উইশ করলো, কারণ সবাই বুঝতে পারছিল আজকে রিমির জন্মদিন। তারপর সবাই মিলে অনেক আনন্দ করে বাসায় আসলাম। তারপর রাতে শুইতে গিয়ে রিমি শুয়ে পড়লো সোফায়। তা দেখে আমার মন মেজাজ খারাপ হয়ে গেল। আমি বললাম, আমি কাল সকালে চলে যাব। আমার যাওয়ার কথা শুনে রুমি বলল, আপনি চলে যাবেন কেন? তো আমি এখানে থাকবো কেন? আর আমার এখানে কে আছে? কেন আমরা আছি না? তুমি থাকলে তো আমার কাছে আসতে, সোফায় শুইতে না। আপনি যদি রাগ করেন তাই চাইনি। রাগার নাই, সব শেষ। সত্যি তো। কাছে আসতে আসতে আসো, অনেকদিন পর একটু আদর দেই। না না, একদম না, আজকে না। কিছু শুনতে চাই না বলে জড়িয়ে ধরতেই নিরিখ হাত থেকে বলে উঠল, কি ধরছো তোমরা? আমি আর রিমি লজ্জা পেয়ে বললাম, তোমার আম্মু নাকি খারাপ লাগছে তাই? থাক, আর বলতে হবে না, আমি রিয়া আন্টির কাছে গেলাম। বলে রিমি চলে গেল রিয়ার কাছে। রিমি আর আমি
আবার আদর নিতে দিতে ব্যস্ত হয়ে পড়লাম। আর আজকের গল্পটি এখানে শেষ হচ্ছে। তো আগামী গল্পে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।